আমি সুপ্রিম কোর্টের রায়ে ভার্ডিক্ট থেকে বলছি, তাদের 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে বলেছে। তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে আজকে যোগ দেবেন এবং মিছিল করবেন স্বাস্থ্য ভবন অবধি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, ডাক্তারদের কাজে ফেরা এই মুহূর্তে কি জরুরি, যেরকমটা সুপ্রিম কোর্ট বলেছেন? দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, ডাক্তারদের যে রাগ, যে ক্ষোভ, তার আমি বিরুদ্ধে নয়, সেটা ন্যায্য। কারণ তাদের একজন সহকর্মী, সহপাঠীর এইভাবে নৃশংসভাবে কর্মস্থানে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তো তাদের রাগটা যথাযথ। কিন্তু কিন্তু দুটো ব্যাপার আছে। এক, আপনি যখন অভয়ার মৃত্যুর বিচার চাইছেন সেটা যেমন ন্যায্য, তাহলে বিক্রমের মৃত্যুর বিচারটা অন্যায্য হয় কি করে? একটা 28 বছরের ছেলে, তারও তো জীবনে অনেক স্বপ্ন ছিল, মা বাবার একমাত্র সন্তান, অ্যাক্সিডেন্ট, আর্জি করে নিয়ে যাওয়া হয়, 3 ঘন্টা ফেলে রাখা হয়, কোনো চিকিৎসা হয় না, ছেলেটা মারা যায়, তার বিচার কে করবে? হট করে আমি দেখলাম যে অভয়ার মা বাবাকে নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, তাদের কোনো মন্তব্য ঠিক না ভুল আমরা পোস্টমর্টম করতে চাই না, আমরা সব বেনিফিট অফ ডাউট অভয়ার মা বাবাকে দিতে চাই। কিন্তু চট করে দেখলাম বিক্রমের মাকে মিথ্যুক বলে দেয়া হলো, এটা কি ঠিক? গতকাল সাউথ দমদমে একটা বাচ্চা ছেলে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছে বিনা চিকিৎসায়, এই কর্মবিরতির জন্য। তার বিচার কে করবে? সেই শিশুটির বিচার কে করবে? বাচ্চাটার বয়স ছিল 12 বছর। আজকে হরিপালে একজন মারা গেছে কর্মবিরতি, ডাক্তারদের কর্মবিরতির জেরে, তার বিচারটা কে করবে? যদি অভয়ার মৃত্যু বিচার আমরা চাই, সবাই চাই, ডাক্তাররাও চাই, আমরাও চাই, তাহলে বিক্রমের বিচার চাওয়া উচিত নয় কি ডাক্তারবাবু? তাহলে ওই 12 বছরের সাউথ দমদমের বাচ্চা ছেলেটার মৃত্যুর বিচার চাওয়াটা কি উচিত নয় ডাক্তারবাবু? আমার কথা হচ্ছে, ডাক্তারবাবুদের প্রধান দাবি কি ছিল? জাস্টিস ফর আরজি কর। আমরা তো সহমত তার সাথে, কিন্তু এখন তার সাথে শুনছি ওনাদের নতুন নতুন ডিমান্ড, প্রিন্সিপাল সেক্রেটারিকে, স্বাস্থ্য অধ্যক্ষকে সরাতে হবে, ডিএমইকে সরাতে হবে, ডিএইচএসকে সরাতে হবে, সিপি কলকাতাকে সরাতে হবে। এটার শেষ কোথায়? এটা শেষ কোথায়? তাহলে আগামী ডিমান্ড কি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে সরাতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার উপরে কেউ হয় না, তার উপরে শুধু দেশের রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমি আপনাকে অর্ডার কোট করে বলছি, তিনি বলেছেন ডাক্তাররা যদি কাজে ফেরেন তাদের বিরুদ্ধে কোনো রাজ্য কোনো রকম কঠোর ব্যবস্থা নিতে পারবে না। শুধু তাই নয়, পিউনিটিভ অ্যাকশন, ট্রান্সফার করে দেওয়ার মতো পিউনিটিভ অ্যাকশনও নিতে পারবে না। কিন্তু তার সাথে এটাও প্রধান বিচারপতি বলেছেন যে ডাক্তারবাবুরা যদি কাজে না ফেরেন তাহলে আমি রাজ্যকে আর আটকাতে পারবো না কোনো ব্যবস্থা নিতে। আর তিনি বলেছেন প্রোটেস্ট ক্যানট বি অ্যাট দ্য কস্ট অফ সামবডি এলসেস ডিউরেস। মানে আপনার আন্দোলনের জন্য, আপনার কর্মবিরতির জন্য, আপনার প্রতিবাদের জন্য অন্য মানুষের প্রাণহানি হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না। ডাক্তারবাবুদের তো আমরা ভগবান বলি, ডাক্তারবাবুদের তো এবার ভগবানের আসনে ফিরতে হবে, মানুষের প্রাণ বাঁচাতে হবে। কিন্তু তাদের প্রতিবাদ আর কর্মবিরতির জন্য যদি এখনো অবধি বাংলায় 24 জনে মারা গেছে, তো তাহলে তো এবার ভগবানের আসন থেকে তারা সরে আসছেন অন্য কোথাও। তাদের কর্মবিরতির জন্য মানুষ মারা যাচ্ছে, এটা তো হতে পারে না। আমি আবারও বলছি, ডাক্তারবাবুদের ক্ষোভ, রাগ যথাযথ, ন্যায্য, আমরা তাদের সাথে আছি। কিন্তু কর্মবিরতির জন্য আর কর্মবিরতি করে অন্য মানুষের প্রাণহানি যা হবে, এক অভয়ার বিচারের জন্য 24 জনকে বলি দিতে হবে, এটা হতে পারে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। আর এটা ডাক্তারবাবুরাও জানেন, কিন্তু কেন ওরা এটা করছেন আমি জানি না, এর পেছনে কি কারণ আছে আমি জানি না। বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন, তিলোত্তমার মা বাবা যেরকমটা এবং বিরোধীরাও যেরকমটা বলছে, মমতা ব্যানার্জি টাকা দেওয়ার চেষ্টা করেছিল, এই টাকা দেওয়ার বিষয়টা কতটা সত্য? দেখুন, আমি আবারও বলছি, আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত। আমরা এই যে চারিদিকে প্রতিবাদ দেখছেন, এর মধ্যে কিছু ন্যায্য প্রতিবাদ, কিছু ফুটেজের প্রতিবাদ, মানে আমি আপনাদের অনেস্টলি প্রশ্ন করছি,
এই প্রতিবাদ, এই মিছিল থেকে ইউটিউবাররা কন্টেন্ট পেয়েছে, কিছু পরিচালক অভিনেত্রীরা ফুটেজ পেয়েছে, কারণ তাদের নতুন সিনেমা রিলিজ হবে, কিছু তারকারা এক্সপোজার পেয়েছে, কিন্তু অভয়া কি বিচার পেয়েছে? এখনো তো পাইনি। তো এই সবের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে অভয়ার মা বাবা। তাই তাদের কোনো বক্তব্যকে নিয়ে আমরা পোস্টমর্টম করব না, কারণ এটা মমতা ব্যানার্জির শিক্ষা না, এটা আমাদের পরিবারের শিক্ষা না, পরিষ্কার কথা। উই উইল গিভ অল দ্য বেনিফিট অফ ডাউট টু দ্য পেরেন্টস অফ তিলোত্তমা। কিন্তু গতকাল থেকে বিজেপি, সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বজনীন যে মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন যে আমি 10 লাখ টাকা দেব, এটা নিয়ে ওরা ব্যঙ্গ করছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা জিনিস দেখাতে চাই, কারণ দেখুন, অনেকেই অনেক দলের মুখপাত্র হয়, যেখানে আপনারা যান, সবাই তো শিক্ষিত হয় না, সবাই তো পড়াশুনো করে না, প্রচুর মূর্খ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তাই আপনাদের একটা জিনিস দেখাই, যারা বিজেপি, সিপিএম, মমতা ব্যানার্জির ওই বক্তব্যটা তুলে বলছেন যে টাকা দিতে গেছেন, এটা কেন্দ্রের আইন, যেটা গতকাল মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা কেন্দ্রের একটা আইন আছে, একটা কম্পেনসেশন, তিনি তার কথা বলেছেন। এবার মুখ্যমন্ত্রীর কথার সূত্র ধরেই আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এটা দয়া করে একটু দেখাবেন ভালো করে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু ফুল স্ক্রিন করে, এইখানটা দেখুন। এটা কি? এটা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, নালসা। এটা কেন্দ্রীয় সরকারের কম্পেনসেশন স্কিম ফর উইমেন ভিকটিমস অর সার্ভাইভার্স অফ সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড আদার ক্রাইমস 2018। এটা সরকারি ডকুমেন্ট। তার মধ্যে লেখা আছে রেপ মিনিমাম কম্পেনসেশন 4 লাখ, আপার লিমিট কম্পেনসেশন 7 লাখ, আর লস অফ লাইফ মিনিমাম কম্পেনসেশন 5 লাখ, ম্যাক্সিমাম আপার লিমিট কম্পেনসেশন 10 লাখ। আমি বলছি না, কেন্দ্রীয় সরকারের নিয়ম এটা। সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন যে আমরা তো 10 লক্ষ টাকা দিতেই পারি। কি ভুল কথা বলেছেন তিনি? রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, কেন্দ্র সরকারের নিয়মের কথাটা তো বলেছেন। এবার প্রবলেমটা হচ্ছে, যেটা আপনাকে বললাম, আমাদের বিরোধী রাজনৈতিক অনেক দল আছে, তাদের যে রাজনৈতিক নেতা আছে না, তারা পড়াশুনোটা কম করেছে, বা হয়তো পড়াশুনোটা করেনি। তো এই মূর্খের সমাজে খুব মুশকিল হয়ে যায় ব্যাখ্যা দিতে। আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে কত লোকের কাছে এই ছবিটা বা আমার বক্তব্য পৌঁছবে আমি জানি না, সারা বাংলার মানুষের কাছে তো পৌঁছানো সম্ভব নয়, আমি তো সবাইকে গিয়ে এটা দেখাতে পারি না। একটা তো নিয়ম আছে, একটা তো নিয়ম ফলো করতে হবে। নির্ভয়ার সময় কংগ্রেস সরকার 1 কোটি টাকা দিয়েছিল, তার জন্য কেন্দ্রীয় নিয়ম বদলানো হয়েছিল অর্ডিন্যান্স এনে। একটা তো নিয়ম আছে, একটা তো দেশের পরিকাঠামো আছে। মমতা ব্যানার্জি কোথায় ভুল কথা বলেছেন? আর তার এই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে বিজেপি আর সিপিএমের মূর্খগুলো টুইট করছে, ফেসবুক করছে। আর কিছু মানুষ, এই সিপিএম বা বিজেপির ক্যাডাররা, কিছু মানুষ, তারা রাস্তাঘাটে সেটা নিয়ে মিছিল করতে গিয়ে মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। আর আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 11 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে কুমন্তব্য করছে। এক অভয়ার বিচার চাইতে, এক মেয়ের বিচার চাইতে, অন্য একটা 11 বছরের মেয়েকে নিয়ে আপনারা কুমন্তব্য করছেন। কিসের বিচার? কিসের বিচার এগুলো বলুন তো? আর আপনার চ্যানেলের মাধ্যমে আরেকটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, আপনার দর্শকদের, আর আপনার চ্যানেলের মাধ্যমে সকল বিজেপি এবং সিপিএমের কর্মী, গ্রাসরুট ক্যাডার, যারা দলের সাথে লড়াই করে, মার খায়, মাঠে ঘাটে পড়ে থাকে, তাদেরকে একটা বার্তা দিতে চাই। তৃণমূল কংগ্রেস হয়ে না, আপনাদের নেতারা, বিজেপি আর সিপিএমের নেতারা, যারা দুনিয়ার ডাক্তারদের আটকাচ্ছেন কাজে ফেরত যেতে, বা তাদেরকে ভুল বোঝাচ্ছেন যাতে এই কর্মবিরতি চলতে থাকে, তারা একটু মাথায় রাখবেন যে সুজন চক্রবর্তী থেকে মোহাম্মদ সেলিম থেকে শতরূপ ঘোষ থেকে সায়ন অবধি অ্যাপোলোতে গিয়ে চিকিৎসা করায়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ অ্যাপোলো আমৃতে চিকিৎসা করায়। আপনারা যারা দলের সমর্থক, দলের মেঠো কর্মী, মেঠো রাজনীতির সাথে যুক্ত, আপনাদের কিন্তু সরকারি হাসপাতালে যেতে হয়। ওদের বাড়ির কেউ মারা যাবে না, ওদের বাড়ির কারুর কোনো ক্ষতি হবে না। ডাক্তাররা যদি কাজে না ফেরে, এরকমও হতে পারে আগামী দিনে আপনার বাড়িতে যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে, কারুর যদি ব্রেন স্ট্রোক হয়, কারুর অ্যাক্সিডেন্ট হয়, আপনাদের বাড়ির কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে বিনা চিকিৎসায় আপনাদের পরিবারের সদস্যকে আপনারা হারাতে পারেন। তাই বাস্তবটা বুঝুন, নেতাদের কথায় লাফিয়ে নিজেদের ক্ষতিটা করবেন না।
এটুকু অনুরোধ রইল সিপিএম এবং বিজেপির কর্মীদের কাছে।